ওকে, গত ক্লাসে যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল আমরা আজকে সেটার সলিউশন সম্বন্ধে দেখতেছিলাম, এবং সেটাতে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হইতে পারে সেটা আমরা এখানে ডিসিশন নেওয়ার একটা ট্রাই করব। যেমন এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল তোমাদের, দ্য বিমস অফ দ্য ফলোইং ফ্রেম শোন ইন দ্য ফিগার 1 এ একটা ফ্রেমের ছবি আছে এবং সেখানে কিছু বিম এঁকে দেওয়া আছে, আর সাবজেক্টেড টু ইউনিফর্মলি ভার্টিক্যাল ডেড লোডটা হচ্ছে 5 কিপ পার ফিট আর লাইভ লোড হচ্ছে 3 কিপ পার ফিট। ঠিক আছে, তাহলে টোটাল ডাব্লিউ ইউর ভ্যালুটা কত হবে? স্যার ডাব্লিউ ইউ অথবা ডাব্লিউ এর ভ্যালুটা হবে 5 প্লাস 3, 8 কিপ পার ফিট। এটা কিন্তু ডেড লোড এবং লাইভ লোড মিলাইয়ে, ঠিক আছে। যদি শুধু ডেড লোড বলি তাহলে কত? 5 কিপ পার ফিট। আর যদি শুধু লাইভ লোড বলি 3 কিপ পার ফিট। ঠিক আছে, তো ফাইনাল পরীক্ষায় কিন্তু এই প্যাটার্নেরই থাকবে, অতএব এই অঙ্কটা ভালো মতো বুঝে নিবা। ঠিক আছে, ডেড লোড গেল, লাইভ লোড গেল, ডাব্লিউ গেল, মানে টোটাল লোডটা আর কি। ইআই ইজ কনস্ট্যান্ট। ইআইটা কি বলছে? কনস্ট্যান্ট বলছে ফর অল দা কলামস। ঠিক আছে, এখন পরীক্ষার জন্য বলতেছি, ফাইনাল পরীক্ষার জন্য ধরো এটার ভ্যালু হচ্ছে ই, কলাম এটাতে এটার ভ্যালু হচ্ছে ই, এটার ভ্যালুতে 2ic থাকতে পারে। বুঝতে পারছো? মানে একদম টপ ফ্লোরে হচ্ছে ই, বাকিগুলোতে 2ic কলাম সবগুলোতে। অথবা বলতে পারে যে মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যাজ শোন ইন দ্য ফিগারে যেভাবে দেখানো হয়েছে সে ধরনের করা হবে। বুঝতে পারছো? তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলবো, এই চ্যাপ্টারে সর্বোচ্চ ভেরিয়েশন হইতে পারে আরেকটা দিক থেকে, সেটা হচ্ছে কিসের দিক থেকে? মডুলাস অফ ইলাস্টিসিটির দিক থেকে। বিভিন্ন পজিশনে বিভিন্ন ধরনের ভেরিয়েশন হইতে পারে। আরেকটা ভেরিয়েশন আমি ফাইনাল পরীক্ষার জন্য বলবো, সেটা একটু মনে রাখো। আজকের ক্লাস শেষের আগে ফাইনাল পরীক্ষার জন্য আরেকটা ভেরিয়েশন বলবো কোন ধরনের থাকতে পারে ফাইনাল পরীক্ষায়, মানে এটার এক্সটেনশন, মানে এটা সরাসরি গিভেন না থেকে অন্যভাবেও দেওয়া থাকতে পারে। ইআইটা কনস্ট্যান্ট থাকার সম্ভাবনা বেশি। বুঝতে পারছো? এই ইটা যে প্রত্যেক ফ্লোরে ভেরি করতেছে, এখানে তোমরা কি স্ক্রিন দেখতেছো? জি স্যার। ইটা যে এখানে ভেরি করতেছে, এই ধরনের ভেরিয়েশন না দেওয়ার প্রবাবিলিটি বেশি, মানে এখানে যেভাবে দেওয়া আছে সে ধরনের হওয়ার প্রবাবিলিটি বেশি। তাহলে সেটাতে আসতেছিলাম। তাহলে হচ্ছে আমাদের ইআই হচ্ছে কনস্ট্যান্ট ফর সেম কলাম। আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে ড্র দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য বিম ইএফজিএস। এই ইএফজিএস এর জন্য আমি বেন্ডিং মোমেন্ট বের করব, ই আইএল এর জন্য করব। আচ্ছা, আমাকে বলো দেখি এখন কিভাবে করব। প্রথমটা হচ্ছে এই বিমের জন্য বেন্ডিং মোমেন্ট। আমাদের L1 এর ভ্যালু আসছিল, L2 এর ভ্যালু ছিল, বিভিন্ন জনের জন্য বিভিন্নটা। কোনটা বেশি ছিল? L1 বেশি ছিল না? জি স্যার। তাহলে L1 এর দিকে মোমেন্টের ভ্যালুটা বেশি আসবে, L2 এর দিকে মোমেন্টের ভ্যালুটা একটু কম আসবে, L3 এর দিকে মোমেন্টের ভ্যালুটা আর একটু কম আসবে, কারণ L3 এর ভ্যালু L2 থেকেও ছোট। টেন্টেটিভ এভাবে আঁকলাম।
এটা হচ্ছে আসলে এই বিমের মোমেন্ট ডায়াগ্রাম। এই ভ্যালুটা কত হবে? হ্যালো, বলো। এটা না, জি স্যার। এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা ক্যালকুলেটরে করেই বসাই দিবা, এটা পাইছো। আর এটা কত হবে? 0.08 WL1 square. W একইভাবে সেই জিনিসগুলোই হবে, খালি চেঞ্জ কি হবে এখানে? L1 এর জায়গায় L2. L2 হয়ে যাবে, আর এটাতে L2 এর জায়গায় বা L1 এর জায়গায় L3 হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল তোমাদের ফার্স্ট অঙ্ক। এটা করতে কতক্ষণ লাগবে আসলে? ম্যাক্সিমাম ধরো এই ফিগারটা আঁকা সহ সবকিছু মিলে আমি 6 মিনিট ধরলাম, কম ধরলাম? একপাশে লাইভ লোড ধরে একপাশে লাইভ লোড ছাড়া এভাবে না করার কথা ছিল মাঝখানের গুলিতে। সেগুলো তো ম্যাক্সিমাম পসিবল কলাম মোমেন্ট বের করতে গেলে, এটা তো বিমের মোমেন্ট, ও স্যার সরি, ঠিক আছে স্যার। এটাতে ফুল এই ধরতে হবে, মানে ডাব্লিউ ভ্যালু হবে 8 কিপ পার ফিট, যেটা সেটা মানে যোগ করে দেখছি যেটা স্যার, পাইছো। ঠিক আছে স্যার। আচ্ছা গেল, এটা গেল প্রথম পদ। তাহলে মানে পার্টটাতে কারো কোনো প্রবলেম আছে? স্যার এখানে স্যার প্রত্যেকটা ভ্যালু স্যার আমি একটা লাইন করে করে স্যার ক্যালকুলেশন দেখিয়েছিলাম, ওটা কি স্যার? লাইন করে করে ক্যালকুলেশন মানে বুঝিনি। স্যার প্রত্যেকটা ভ্যালু স্যার আমি আলাদা বের করার জন্য স্যার ওটা আমি দেখাইছি স্যার ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন দেখানোর দরকার ছিল না আর কি, তোমাদের তো টাইম ওইভাবেই থাকবে ফাইনাল পরীক্ষায়, অতএব স্যার এখানে দেখানোর তো দরকার নাই। ওকে পরীক্ষায় তো আমি আসলে টাইম বেশি দিছি তোমাদেরকে কুইজে, ফাইনাল পরীক্ষায় তোমরা অত টাইম পাবে না, এটাই বুঝাইতে চাচ্ছেন। ফাইনাল পরীক্ষায় তোমরা এই অঙ্কটার জন্য 20 মিনিটের বেশি টাইম পাবে না। সেম অঙ্কের জন্য ধরতে গেলে আমি প্রায় ডাবল দিছি, ডাবল মানে প্রায় 37 মিনিটের মতো দিছি আর কি। 37 না সরি, হ্যাঁ হ্যাঁ 37 মিনিটের, যদিও আপলোড সহ, কিন্তু অ্যাকচুয়ালি ফেস টু ফেস করার জন্য এটা 20 মিনিটের বেশি পাবা না। মানে 30 মিনিটেই আসলে অ্যাকচুয়াল টাইম, বা 25 মিনিট তোমাদের অ্যাকচুয়াল টাইম দেওয়া উচিত ছিল, যাক যা হয়েছে। তবে ফাইনাল পরীক্ষায় ওরকমই টাইম পাবা, বুঝতে পারছো? জি মানে স্যার। তোমাদের ডিটেলস দেখানোর কিন্তু দরকার নাই। তাহলে বিমের প্রবলেম সবার ক্লিয়ার? বিমটা EFGH ক্লিয়ার? জি স্যার। একটু আমার একটা ফোন আসছে।
হ্যালো, সরি, ইম্পর্টেন্ট ফোন আসছিল অফিস থেকেই। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? জি স্যার। আচ্ছা, জি না স্যার। না না শোনা গেলে একটু বইলো। আচ্ছা, এভাবে করে বিমেটটা গেল। আমরা তো বিমেটটা আলোচনা করে ফেলছি। তবে পরীক্ষার দিকে টাইমটা একটু মনে রাইখো, মাথায় রাইখো। টাইম কিন্তু বেশি পাবা না। এবং এখানে কিন্তু ইউনিট গুলো লিখতে হবে। যদি ইউনিট আলাদাভাবে না লিখো তাহলে এখানে লিখে দিবা বিএমডি অফ EFGH ব্র্যাকেটে কিপ ফিট। তোমাদের কিন্তু আমি যে ডায়াগ্রামটা এঁকে দিছি সলিউশনে, যে পিডিএফটা দিয়ে দিছি লেকচার ম্যাটেরিয়াল হিসেবে, সেটাতে কিন্তু এই জিনিসগুলো দেয়া আছে, বুঝছো? ইউনিটটা লিখা ছিল, ইউনিট গুলো লিখে দিবা। আচ্ছা, গেল, এটা গেল। এটা আমি এখন ডিলিট করতেছি। এখন আমি ইয়েতে যাচ্ছি, এই কলামটার বের করতে বলছে, এই কলামটার বের করতে বলছে AEIL এ। এখন আমি যদি এইখানে ধরো একটা মোমেন্ট পাইলাম, এখানে একটা মোমেন্ট পাইছিলাম, এখানে একটা মোমেন্ট পাইছিলাম, কত কত আসছিল তোমাদের? যে কোনো একজনের জন্য ভ্যালুটা বলো দেখি। ধরো এটা 20 ধরেই বলো, এটা 20, এটা 18, এটা 16 ধরেই আমি করতেছি আর কি। 2 ফিট করে তো কমার কথা, ডাটা ওরকমই ছিল না? হ্যালো, তোমাদের জি বাড়ার স্যার। কথা নাকি কমার কথা? কমার কথা স্যার। ওকে, তাহলে কমাইলাম। তাহলে সেই হিসেবে বলো দেখি আমার এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা কত হবে, টেন্টেটিভ একটা। মনেই নাই। মনে আছে কারো? 144। 144 সবগুলো। তাহলে এখানে যদি 144 হয়, এখানেও হবে 144, এই পাশেও অ্যান্টি ক্লকওয়াইজ। এটা জয়েন্ট থেকে আসছে, এই পাশেও হবে 144 ক্লকওয়াইজ। তাহলে যদি আমি এই পাশে AELF এর AEIF সরি AEIF এর ডায়াগ্রামটা কি এই পাশে পাচ্ছি কত? মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে 144। এবার আসো এখানের ভ্যালুটা কত পাবো? এখানের ভ্যালুটা বলো দেখি কিভাবে বের করবো। 144 আসছে, অর্ধেক হবে স্যার, 70 to এদিকে 72। এদিকে 10 ফিট, সরি, এদিকে 10 ফিট, এদিকেও 10 ফিট, অতএব সেম, যেহেতু 0.5 যাবে। কত আসতেছে? 144 এর অর্ধেক কত বললা? কি যেন বলছো তো? 72। 72। এবং 72 যেহেতু ক্লকওয়াইজ, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এপাশে এপাশে অ্যান্টি ক্লকওয়াইজ, এদিকে 72, এদিকেও 72। এটা হলো জয়েন্টে। তাহলে এদিকে 72 যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এদিকে হবে কি? এটা জয়েন্টে গেল অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ইয়েতে কত হবে? বিমে ক্লকওয়াইজ হবে না? ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ 72, তাহলে তীর চিহ্ন যেদিকে 72টা হবে এদিকে, এই 72। এটার মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এই ধরনের, এদিকেও কিন্তু 72, দুইটাই 72 গেল। কারণ এদিকে এইভাবে 72 আসছিল, সেজন্য এটা ডান পাশে গেছে। এইবার এটারটা বলো কিরকম ডিস্ট্রিবিউশন হবে, এটারটা বুঝতে পারলেই কাজ শেষ।
144 এর জন্য উপরের ফ্যাক্টরটা কত, নিচের ফ্যাক্টরটা কত? যে কোনো একটা ফ্যাক্টর বের করে 10 ডিভাইডেড বাই কত, যেহেতু 22 ইআই সেম, 10 প্লাস 12 কত আসে ফ্যাক্টরটা? 0.45 কত? 0.45 স্যার 0.45 বলতেছে, সবারই কি ওইটা আসছে? মানে আমি যদি একদম একটু দশমিকের পরে বেশি করে লিখি 0.455 আসতেছে, 4545 এরকম আসতে থাকে। মানে 455 আর কি, এটাই জি, স্যার। ধরি। অথবা তুমি এই ফ্যাক্টরটাকে যদি তুমি ইয়ে আকারে লিখো, ডিভাইডেড বাই আকারে লিখো, ডিভাইডেড বাই আকারেও লেখা যায়। একটা হবে 5 বাই কত, 11 মনে হয় না, 5 বাই 11 কিনা দেখো তো। জি স্যার জি স্যার এটা একটা ফ্যাক্টর। এটা কি টপেরটা হবে নাকি বটমেরটা হবে? এটা স্যার বটমে। এটা হবে বটমের ফ্যাক্টর, কারণ উপরে জি আমি স্যার টপেরটা ইউজ করছি, ব্যস্তানুপাতিক হবে তো। এটা হবে বটমের ফ্যাক্টরটা। আর টপের ফ্যাক্টরটা কত হবে বলো দেখি, 0.544 মানে ডিভাইডেড বাই আকারে লিখলে কত হয়? 6 বাই 11 হুম 6 বাই 11 স্যার 6 বাই 11। ওকে, তাহলে এটা কিভাবে বের করছো? 12 ডিভাইডেড বাই করতে পারো, অথবা কি করা যায়, এই জায়গায় 12 বসাই দিলেও হবে, অথবা কি করা যায়, 1 থেকে বিয়োগ করলে হচ্ছে 1 থেকে বিয়োগ করলেও হবে এটা, কারণ সম্পূর্ণ অংশ মানে 1, সম্পূর্ণ অংশ থেকে 5 বাই 11 অংশ বটমে চলে গেছে, বাকি অংশটা টপে যাবে, সেই জিনিসটা, এটা টপে যাবে। তাহলে আমার মোমেন্ট আসছিল 144, 144 ইনটু এটা করলে কত আসে, 5 বাই 11, কত আসে? উপরে যাবে 78.55 78 পয়েন্ট। জি স্যার আমি নিচেরটা বের করছিলাম, নিচেরটা 78.55 আসতেছিল আর কি, আর এই বরাবর যাবে কত, 65.45 65.45। ওকে গেল। এবার মোমেন্ট ডায়াগ্রামে আমাকে বলো দেখি, এগুলো যদি এদিকে যদি ট্রান্সফার করি তাহলে এটা হয়ে যাবে এই বরাবর, এবং এটা হয়ে যাবে এই বরাবর। তো এখানে ডিরেকশন গুলো আমি তোমাদের এমনি বোঝানোর জন্য দিছি, তোমরা ডায়াগ্রামে করে রাখলেই হইলো। এদিকে যদি 72 হয়, এদিকে কত হবে, এটা এদিকে এটা কত, এই ভ্যালুটা 78 78.55। আর এদিকের ভ্যালুটা কত, এদিকেরটা 65.45 65.45। তারপরে এদিকে কত হবে, 32.73 32.73। কিভাবে বের করছি? উপরেরটার অর্ধেক, কত বললে একটু আবার বলবা? 32.73 32.73। স্যার কুইজে এই মানটা বসাতে ভুলে গেছি তাহলে হয়তো 0.5 মার্ক চলে যাবে। ই আই এল, এটা হচ্ছে বিএমডি। বারবার এই কার্সরটা হয়ে যাচ্ছে। ব্র্যাকেটের মধ্যে ইউনিট লিখে দিতে হবে, কিপ ইনটু ফিট। ওকে ডান, ক্লিয়ার। জি স্যার এটা গেল সেকেন্ড পোর্শন। এবার আসো থার্ড পোর্শন। থার্ড পোর্শনে কি বলছে?
দেখি determine the maximum possible bending moment in the column fj. maximum possible bending moment বলছে fj, maximum possible। তাহলে স্যার পসিবল, নিচে একটা লাইন লিখছেন স্যার, আচ্ছা ড্র সেটাতে দ্য আসতেছি, কম্প্রেশন সাইড। সেটাতে আসতেছি আমি, আগে এটা কমপ্লিট করি। সেটা তেমন কোনো কিছুই না, সেটা সম্বন্ধে আমি বলবো। সরি, তোমাদের টাইম তো হয়ে গেছে মনে হয়। জি স্যার। জি স্যার, হয়ে গেছে স্যার, শেষ। তোমাদের ইয়ের পরের ক্লাস কার? শফিক স্যারের না? শফিক স্যারের মনে হয়। সমস্যা নাই স্যার, আজকে ক্লাস হবে না। ক্লাস হবে না বলছেন? স্যার, সকালে হয়ে গেছে স্যার। দেখো আবার ভুল ইনফো দিও না, কারণ শফিক স্যার অলরেডি একবার নাকি বলছিল আমার ছাড়তে দেরি হয়েছে এটা নিয়ে। মানে আমি কন্টিনিউ করতে পারবো বলতেছো? জি স্যার। আমি এই অঙ্কটা বুঝাই ছেড়ে দিব, আর কোনো কাজ নেই আমার। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখনো রাখতেছি। তাহলে আমাকে বলো দেখি, এই পাশের বিম থেকে পাওয়া ভ্যালুটা কত, এই পাশের বিম থেকে পাওয়া ভ্যালুটা কত, আমাকে বলো দেখি। দুই পাশের বিম থেকে পাওয়া ভ্যালুটা কত হবে বলো? এটা 20 ফিট, এটা 18 ফিট ধরে করতেছি আমরা। কোন দিকে শুধু একটা 144 এর কোন দিকে ডেড লোড লাইভ লোড দুইটাই ধরবা, কোন দিকে শুধু লাইভ লোড ধরবা, এটা চিন্তা করে বলবা। এখানে ম্যাক্সিমাম পসিবল বলছে, মানে এখানে অনেকগুলো কেস হইতে পারে, ডেড লোড লাইভ লোড থাকতে পারে, ডেড লোড থাকবে লাইভ লোড নাও থাকতে পারে। কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে সেটা তোমার বুঝতে হবে এখানে। স্যার যেটা 20 স্প্যান এর মধ্যে দুটোটাই ধরলাম 144 আসছে। মানে কোন দিকে দুইটাই ধরবা বলো দেখি। আর বাম দিকে। কেন? স্যার যেহেতু লেন্থ বড়, লোড সেম, তার মানে এইদিকে যদি দুইটা ধরি তাহলে তো স্যার ম্যাক্সিমাম ইয়াটা আসতেছে। সেটা মাথায় রাখতে হবে, পরীক্ষার জন্য বলতেছে। স্যার 144 আসে। তাহলে বাম পাশে আসতেছে 144, ডান জি, পাশে কত হবে? স্যার 72.9 স্যার। কিভাবে পাইছো? স্যার 0.045 ইনটু হলো 5 ইনটু হলো 18 হোল স্কয়ার। আচ্ছা, 72.9 আসছে। এই ছাড়া অন্য কোনো কিছু করলেই কিন্তু এই ডিফারেন্সটা 144 থেকে 72.9 বিয়োগ দিলে কত হয়? স্যার 71.1। 1.1। এইটাই কিন্তু ম্যাক্সিমাম ডিফারেন্স বিমের মধ্যে, পাশাপাশি দুইটা বিমে। এর চেয়ে বেশি ডিফারেন্স তুমি কোনোভাবেই তৈরি করতে পারবা না। তুমি ডান পাশে ডেড লোড লাইভ লোড ধরো, আর বাম পাশে শুধু ডেড লোড ধরো, দেখবা যে ডিফারেন্সটা এত আসবে না। বুঝতে পারছো? তাহলে আমাদের ম্যাক্সিমাম ডিফারেন্স তৈরি করার জন্য লেন্থটা যেদিকে ম্যাক্সিমাম সেদিকে আমাদের ডেড লোড লাইভ লোড ধরে, যেদিকে লেন্থটা কম সেদিকে শুধু ডেড লোড ধরতে হবে। ম্যাক্সিমাম পসিবল। হ্যাঁ বলো। স্যার আমাদের ক্যালকুলেশন এই জায়গা থেকে শুরু করতে হবে, উপর থেকে শুরু করা যাবে না? উপর থেকে শুরু করেও তো সেমই আসবে, উপর থেকে শুরু করলে করতে পারো, কোনো পার্থক্য আসবে না। তো আমার তো লাগবে শুধু এই কলামটা। স্যার বিমের বিএমডি আঁকার ক্ষেত্রে তখন স্যার এই ডেড লোড লাইভ লোড আলাদা করবেন না? না, বিমের তো ম্যাক্সিমাম পসিবল, ম্যাক্সিমামটাই বের করতেছি। বিমের তো হচ্ছে দুইটা ধরলেই ম্যাক্সিমাম আসবে, আলাদা আলাদা করলে তো ম্যাক্সিমাম আসে না। বিমের ক্ষেত্রে তখন স্যার যখন সেকশন করে নিব তখন স্যার এক পাশে লাইভ লোড সহ এক পাশে লাইভ লোড ছাড়া ধরবো না দিলে। বিমের ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, যদি এদিকে আমি ডেড লোড লাইভ লোড ধরতাম তাহলে মোমেন্ট কত আসতো বিমের ক্ষেত্রে?
যদি আমি ডেড লোড লাইফ লোড দুইটাই ধরতাম তাহলে মোমেন্ট কত আসতো? 72.9 এর জায়গায় স্যার লাইভ লোড সহ হিসাব করলে যেটা আছে সেটাই আসতো। কত, মানে কত একটু বের করে বলো। হ্যালো, স্যার 116.64। কোনটা বেশি? আমাদের কিন্তু ম্যাক্সিমামটা বের করতে হবে ডায়াগ্রামে, আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা যাতে ওই বিমটা নিতে পারে। ম্যাক্সিমামটা যদি ওই বিমটা নিতে পারে তাহলে বাকি সবগুলো লোডেই তো নিতে পারবে, বাকি সবগুলো মোমেন্টেই তো নিতে পারবে। আমাদের ক্রাইটেরিয়া কিন্তু ওইটা, সেজন্যই আমাদের ম্যাক্সিমামটা বের করতে হচ্ছে। বিমও ম্যাক্সিমাম বের করতে হবে, কলামও ম্যাক্সিমাম বের করতে হবে। এখন কলামে ম্যাক্সিমাম করতে গেলে দেখা যায় বিমের ম্যাক্সিমামটা নিয়ে করলে কলামে ম্যাক্সিমামটা পাবে না। বিমের এক পাশে ম্যাক্সিমাম এক পাশে মিনিমাম ধরলে তখনই তুমি কলামের ম্যাক্সিমামটা পাবা। বুঝতে পারছো? আমি তো বিমেরটার ক্ষেত্রে ওইভাবে করে দিয়ে আসছি। বলো কি, তোমাদেরকে বারবার করে বললাম এই জিনিসটা, এগুলো কলামের ক্ষেত্রে আসবে। যেমন তোমরা দেখছো কিনা জানি না, যখন আমি প্রথম অঙ্কটা করাইছিলাম তখন এক্সটার্নাল, তোমাদের যখন প্রথম অঙ্কটা করে দিছিলাম যেটাতে হচ্ছে ডেড লোড আর লাইফ লোড আলাদা করে গিভেন ছিল, সেটাতে বিমের সময় কিন্তু আমি সব সময় ডেড লোড আর লাইফ লোড ধরছি, কিন্তু যখন কলাম করতে গেছি তখন ডান পাশের বিমটাতে কিন্তু আমি একটু কমাই ধরছি, বা বাম পাশের বিমটাতে একটু কমাই ধরছিলাম, মানে শুধু ডেড লোড নিয়ে করছিলাম। এটা কলাম করার সময়, বিম করার সময় কিন্তু কোনো কিছু কমাই নাই আমি। এটা তো করে দিয়াই ছিল তোমাদের, তাও কেন এই ভুল করলা? করে দিয়ে না থাকলে একটা কথা। আচ্ছা যাক, 71.1 আসতেছে। আর যদি তোমরা অনেকে বলতেছো উপরের থেকে ধরে আসা হয় নাই কেন, উপরের থেকে ধরে আসলে এই পাশে কত হইতো লেফটে, এই পজিশনে? 144 হইতো। 144 হইতো। তাহলে এটা তো আর কোনো বিগ ইস্যু না, ধরো 144। আমি তাও লিখে রাখতেছি, যেহেতু তোমরা বললা যে উপর থেকে করে আসলে কোনো প্রবলেম ফেস করবা কিনা, এটা আসলে কোনো প্রবলেমই না। এই পাশে 144। তোমরা কি এটার কথা বলতেছিলা, উপর থেকে ধরে আসার কথাটা? কলামের লেন্থ দুইটা Yes, ভিন্ন sir. হলে সমস্যা হইতো না। সেটা তো ফ্যাক্টর বের করার সময় তো আমরা করবোই। ফ্যাক্টর বের করার সময় একটা উপরে চলে যাবে, একটা নিচে চলে যাবে, তো আমরা নিচেরটা বের করলেই তো হচ্ছে, উপরেরটা তো আমাদের লাগতেছে না। কারণ আমাদের জে এফ বা এফ জে কলামের কথা বলছে, আমাদের তো জে এম কলামের কথা বলে নাই, বুঝো নাই? আচ্ছা, সেজন্য আমার আসলে এটা করে আসা লাগতেছেই না, বা করলেও অতিরিক্ত ক্যালকুলেশন করতেছে আর কি, লাগতেছে না। যেটা 71.1 পাইলাম, এখন এই 71.1 কত অংশ উপরে যাবে কত অংশ নিচে যাবে? যেহেতু লেন্থ দুইটা সেম, আর সেমই হাফ হাফ চলে যাবে। হাফ হাফ যাবে। যদি ডিফারেন্ট হইতো তাহলে ফ্যাক্টর বের করে উপরেরটা উপরে দিয়ে দিত, নিচেরটা নিচে দিয়ে দিত, মানে ব্যস্ত আনুপাতিক হিসেবে আর কি। উপরে যা যাওয়ার তা উপরে চলে যাইতো, নিচে যা যাওয়ার তা চলে যাইতো। তাহলে 71.1 অর্ধেক কত? হ্যালো, 71.1 অর্ধেক কত? স্যার 35.55। তাহলে 35.55 ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে? এটা এই জায়গাটা ভালো মতো খেয়াল করো। ক্লকওয়াইজ হবে। হুম, ক্লকওয়াইজ। অবশ্যই ক্লকওয়াইজ হবে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে এটা হবে 35.55, উপরেও হবে 35.55। আমার তো উপরেরটা লাগতেছে না, এখন সেটা এই কলামে এসে কোন দিকে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ না? এটা তো জয়েন্টের জন্য ছিল, এটা এই কলামে এসে 35.55 অ্যান্টি ক্লকওয়াইজ না? হ্যালো, জি স্যার, জি স্যার। ওকে। এখন একইভাবে এই জয়েন্টে বের করো,
এই জয়েন্টে উপরে যাবে, মানে ক্লকওয়াইজ আসতেছিল, অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে জয়েন্টে হিসাব করলে, অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে হবে, আর এখানে এসে যখন হবে তখন কি হয়ে যাবে এটা, সরি এখানে কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে? উল্টা হয়ে যাবে স্যার, মানে না এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে না, আমি ভুল লাগছে, এখানে ক্লকওয়াইজ হবে। ক্লকওয়াইজ হবে স্যার এটা। যেমন জয়েন্টে এটা আসতেছিল কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, 71.1 আসতেছিল অ্যান্টি ক্লকওয়াইজ, এখানেও কিন্তু 71.1 আসবে এদিক থেকে, বা 72.9 এদিক থেকে 144.1, 71.1 এই অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে, অতএব 71.1 কে আমাকে এবার ক্লকওয়াইজ দিতে হবে, উপরে যাবে 35.55, নিচে যাবে 35.55, এটা ক্লকওয়াইজ গেল। তাহলে কলামে গিয়ে সেটা কি হয়ে যাবে, এটা জয়েন্টে ক্লকওয়াইজ, কলামে গিয়ে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে না? জি স্যার। এবার এটার মোমেন্ট ডায়াগ্রাম আঁকা লিখি। সরি এটা কি 35.55 যাবে উপরে? 35.55 যাবে না তো, এটা তো 35.55 হবে না, কত হবে? উপরের আর নিচের ফ্যাক্টর আলাদা না, লেন্থ আলাদা তো। হ্যালো, জি স্যার। কত হবে বলা দেখি? উপরে 31.995 যাবে। টপের ফ্যাক্টর কত ছিল? স্যার 32.95 আসছে স্যার, উপরেরটাতে যাবে। কত আসছে? 32.95 স্যার নিচেরটাতে উপরেরটার কথা জানতে চাচ্ছি আমি। -32, তাহলে স্যার 39 কি আসে আর কি, 54 এরকম। সবাই কি সেম? না এই বেল অনুসারে বলতেছি আর কি। মানে আমার একটু ভিন্ন আসতেছে সেজন্য বলতেছি আর কি। উপরের ফ্যাক্টরটা কত? 0.54 না? জি স্যার 0.545। 0.545 করে দেখো তো, 0.545 পেলে কত আসে? একাত্তর দশমিক একের 0.545 কত? 38.75 আসে না? 38.7495। মানে 75 আর কি, 38.75 আসে আসলে। তাহলে এবার এটার মোমেন্ট ডায়াগ্রাম আঁকা দেখি। এর মোমেন্ট ডায়াগ্রাম হবে কোন দিকে হবে? এই ডায়াগ্রামটা কি ডান দিকে হবে নাকি বাম দিকে হবে? হ্যালো, স্যার যে কলামের জন্য উপর দিকে যাবে। মানে এই কলামের জন্য আমি কি ডায়াগ্রামটা এই পাশে এইভাবে আঁকবো না স্যার, নাকি এইভাবে আঁকবো? স্যার এখন যেটা ড্র করতেছেন এটা। এটা হবে কিন্তু, জি স্যার। এটা হবে না। কেন বুঝতে পারছো এটা? জি স্যার, কলামের জন্য তো এটা পজিটিভ আর নেগেটিভ। মানে সোজা কথা, তীর চিহ্নটা যেদিকে ডায়াগ্রাম অলওয়েজ ওদিকে হয়। এটাই হচ্ছে the diagram will be in compression side. এটাই হচ্ছে আমাদের accurate value। এখন compression side related কিছু কথাবার্তা বলি আমি। তোমরা অনেকে বলতেছিলে এই নিচের লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? Draw the diagrams on the compression side. এখন আমাকে একটু বলো দেখি, এই একটা ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টে জেনারেলি মোমেন্ট কোন জায়গায় তৈরি হয়? সাপোর্টে কোন ধরনের মোমেন্ট তৈরি হয়? নেগেটিভ মোমেন্ট না? জি স্যার। এরকম মোমেন্ট রিঅ্যাকশন তৈরি হয়, এবং এটা ডিফ্লেক্টেড শেপটা কিরকম হয়? এটা স্ট্রেট থাকে, এটা কোনো চেঞ্জ হয় না, এখানে এসে একটা কার্ভেচার তৈরি হয়, তারপরে এখানে এসে এটা কানেক্ট হয়ে যাবে। মানে এখানে স্যাক শেপ কোনটা, হক শেপ কোনটা বলো দেখি? আমার যদি একটু বাঁকা হচ্ছে, এখানে হক শেপ হচ্ছে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত হচ্ছে হক শেপ, এখান থেকে এত দূর হচ্ছে স্যাগিং ফেস, আর আবার এখান থেকে এত দূর হচ্ছে আবার হকিং ফেস। হকিং ফেস মানে হচ্ছে স্যাড ফেস, আর স্যাক ফেস মানে হচ্ছে স্মাইল ফেস।
তোমরা স্মাইলি ইমো তো ইউজ করা জানো সবাই, ইমোজি গুলো তো ইউজ করা জানো সবাই, জানো না? জি তো কোনটা স্যাক আর কোনটা হক সেটা কিন্তু তোমাদের অলরেডি পড়ে আসছো পজিটিভ মোমেন্ট এবং নেগেটিভ মোমেন্টে। তাহলে আমাকে বলো এটা ডায়াগ্রামটা কি হবে? মোমেন্ট ডায়াগ্রামটা, মোমেন্ট ডায়াগ্রামটা বলো দেখি কিরকম হয়? এমন টাইপের হয় না? জি স্যার। তাহলে আমাকে বলো এখানে এই জায়গাটাতে এত দূর এই জোনটা কোন জোন ছিল? স্যাক নাকি হক? স্যার হক। তাহলে নেগেটিভ মোমেন্ট আর কি, হক মানে নেগেটিভ মোমেন্টে কম্প্রেশন কোন দিকে, টেনশন কোন দিকে? স্যার উল্টা হয়ে যাবে তাহলে। না না, কম্প্রেশন কোন দিকে, টেনশন কোন দিকে বলো? টপে টেনশন নাকি বটমে টেনশন? টপে টেনশন আর বটমে কম্প্রেশন। তাহলে টপে টেনশন আর বটমে কম্প্রেশন। কম্প্রেশন। তাহলে ডায়াগ্রামটা কি টপে আছে নাকি বটমে আছে এক্সিসের ওই জোনটাতে? এই জোনটাতে ডায়াগ্রামটা কোথায়, টপে নাকি বটমে? বটমে স্যার। তাহলে কম্প্রেশন যেদিকে সেদিকে আঁকা হয়েছে না ডায়াগ্রামটা? জি স্যার। কম্প্রেশন বটমে, ডায়াগ্রামও বটমে, এটাকে বলা হয় ডায়াগ্রাম অন কম্প্রেশন সাইড। আবার ও। এই জোনটাতে আসো, এই জোনটাতে স্যাগ, স্যাগ মানে পজিটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্টে কম্প্রেশন কোন দিকে, টেনশন কোন দিকে? স্যার টেনশন নিচে আর কম্প্রেশন উপরে। তাহলে ডায়াগ্রামে এই ডায়াগ্রামটা কোথায়, এক্সিসের উপরে নাকি নিচে? স্যার উপরে। উপরে, মানে কম্প্রেশন যেদিকে সেদিকে, মানে কম্প্রেশন সাইড। একইভাবে এই জোনটাতে কম্প্রেশন কোথায়? বটমে। প্রথমে, অতএব ডায়াগ্রাম কিন্তু এক্সিসের নিচে। এইটাকে বলা হয় ডায়াগ্রামস অন কম্প্রেশন সাইড। এটা অলওয়েজ ফলো করতে হয়, বুঝছো? জি স্যার। তোমাদের কি এবার ইটেপস আছে? ইটেপস নাই, তোমরা 4-2 তে গিয়ে ইটেপস পড়বা। এই ইটেপস সফটওয়্যার অলওয়েজ, সেটা আবার বুঝাবেন লাস্ট কথাটা। আমি বললাম যে যে কোনো একটা বিমে লোড থাকার কারণে সেটাতে একটা ডিফ্লেক্টেড শেপ তৈরি হয়, মানে জেনারেল ডিফ্লেক্টেড শেপ। যেমন একটা ফিক্সড বিমে যদি ইউডিএল থাকে তাহলে ডিফ্লেক্টেড শেপটা জেনারেলি এভাবে তৈরি হয় এবং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম তৈরি হয়, এটা তো আমরা জানি। এবং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার সময় ওইভাবেই আঁকতে হয় জেনারেলি। যেমন দেখো এই জোনটাতে, স্যাগ জোনটাতে হচ্ছে উপরে কম্প্রেশন, সেজন্য ডায়াগ্রামটা দেখো উপরে। আবার এখান থেকে এই জোনটাতে, এই জোনটাতে হচ্ছে হক, মানে নেগেটিভ মোমেন্ট আছে, মানে নিচে কম্প্রেশন, তার মানে দেখো ডায়াগ্রামটা নিচে আমাদের। এটা নেগেটিভ হইছে বলেও যেমন নিচে হইছে, একইভাবে কম্প্রেশন সাইডে আঁকতে গেলে তোমার এমনিতেই নিচে আঁকতে হচ্ছে, বুঝতে পারছো? সেটা আসলে বিমের ক্ষেত্রে বোঝা যায়, কিন্তু যখন তুমি এইভাবে রাখতেছো কলাম, তখন ডান পাশে পজিটিভ ধরবা নাকি বাম পাশে পজিটিভ ধরবা সেটা ডিপেন্ড করবে আসলে এই কম্প্রেশন কোন দিকে আছে তার উপর। যেদিকে কম্প্রেশন আছে ডায়াগ্রামটা ওদিকে আঁকতে হবে। যেমন আমার এই পাশে আসছিল মোমেন্টটা এই ধরনের, আর আরেকটা এই ধরনের, এইভাবে আসছিল না এক যে কলামের জন্য, এই ধরনের আসছিল। জি স্যার। তাহলে এটাতে দেখো আমি এটা বাদ দিলাম, এটার জন্য বিমটা কিরকম হচ্ছে, ধরো কলামটা এইভাবে আছে, তুমি এইভাবে করে সেটাকে ডিফ্লেকশন দিলা, তাহলে সেটা কিন্তু ডিফ্লেক্ট করবে এইভাবে, এইভাবে করে কিন্তু বেঁকে যাবে। তাহলে এইভাবে বাঁকাইলে কম্প্রেশন কোন দিকে, ডানে নাকি বামে কলামটা? বামে। বামে, সেজন্য ডায়াগ্রাম হবে এইটার জন্য বামে, এটার জন্য বামে। আবার যদি উল্টা ভাবে চিন্তা করি, এটা ছিল কোন দিকে, এদিকে নিচেরটা,
টপেরটা এদিকে ছিল আর বটমেরটা এরকম ছিল, এটাই এখানে আনা হলো। তাহলে এটার জন্য রিফ্লেক্টেড শেপ হচ্ছে এই ধরনের। তাহলে এটার জন্য ডায়াগ্রাম কোন দিকে হবে, ডানে নাকি বামে? কম্প্রেশন কোন দিকে? ডানে। এটার জন্য হবে ডানে। স্যার ডানে। তাহলে উপরেরটার জন্য হয়তো বামে, উপরেরটার জন্য হয়তো বামে, নিচেরটার জন্য হবে ডানে। এরকম করা হবে এটা সেরকম। এবং এই ধরনের একটা ডায়াগ্রাম কিন্তু তোমাদের সলিউশনে করে দেয়া হয়েছে। তোমরা দেখো সেকেন্ড যে সলিউশনটা আমি করে দিছি তোমাদের, সেকেন্ড সলিউশনটা কেউ কি ওপেন করবা, মানে তোমাদের স্লাইডের, নাকি আমি ওপেন করব? আচ্ছা দাঁড়াও, আমার হাতের কাছেই আছে। অ্যাপ যে কলামের জন্য তো স্যার ম্যাক্সিমামটা স্যার এই অ্যাপ পয়েন্টের মানে এই অ্যাপ পয়েন্টের যে কলামের দিক এই দিকটা হইতেছে মানে মানে এফ পয়েন্টে মানে এই সাইডে যে কলামের অংশটা এই সাইডে স্যার ম্যাক্সিমামটা হইতেছে কিন্তু নেগেটিভ আর কি। দাঁড়াও আমি আসতেছি তো করো। যেমন এটাতে দেখো আমি যখন করতেছিলাম, স্লাইডটা কি দেখা যায়? জি স্যার। যেমন দেখো এটাতে, এটাতে ডান পাশে হয়েছে, এটাতে বাম পাশে, এটাতে ডান পাশে, এটাতে বাম পাশে, এটাতে ডান পাশে, এটাতে বাম পাশে। তো দেখছো এখানে এসে চেঞ্জ হয়ে গেছে, এটা বাম পাশে, এটা ডান পাশে, এটা বাম পাশে, ডান পাশে, বাম পাশে, ডান পাশে হয়ে গেছে। বুঝতে পারছো এখানে কি জন্য হয়েছে? জি স্যার। যেমন এই কলামে মোমেন্টটা তৈরি হয়েছিল এই পাশে এবং এই পাশে, সেজন্য এরকম এরকম হয়েছে। বাট এই কলামে তৈরি হয়েছিল মোমেন্টটা এই পাশে এবং এই পাশে, মোমেন্টের ডিরেকশন, সেজন্য উল্টা হয়ে গেছে। দেখো মানে কম্প্রেশন সাইড মানে তীর চিহ্নটা যেদিকে থাকবে ওদিকে হবে সোজা। বুঝতে পারছো? কলামের ক্ষেত্রে ওইভাবে মেনটেন করতে পারো। আমার মানে অ্যাপ যে কলামের সবকিছু বের করা ঠিক আছে স্যার, কিন্তু আনসারে যে লেয়ার সময় আমি স্যার ওই পসিবলটা স্যার তারা ওরার মধ্যে পজিটিভ বুঝছি, যার কারণে স্যার ওই মানে পজিটিভটা লিখে দিয়ে দিছি আর কি। এই ক্ষেত্রে স্যার কিরকম মার্ক ইয়ে করতে পারেন? ডায়াগ্রাম ঠিক থাকলে হয়তো 0.5 মার্ক কাটা যাবে, কারণ তোমার হয়তো বুঝছো জিনিসটা লিখতে ভুল হয়েছে, এরকম যদি হয় 0.5 মার্ক কাটা যাবে। আর যদি দেখি যে মেজর কোনো ভুল, তুমি কি ধরনের ভুল বলতেছো যদিও তো আমি বুঝতেছি না, যদি মেজর ভুল হয় তাহলে 1 মার্ক 2 মার্কও চলে যেতে পারে। এবার হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আসি। অনেকে আবার মার্কস ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমাকে বলতেছিল কোনটাতে কত মার্ক, কোনটাতে কত মার্ক হওয়া উচিত বলে মনে হয়, মানে লেন্থের দিক থেকে কোনটা বেশি বড় তোমাদের কি মনে হয়? কলামেরটা। কলামের কোনটা, পরেরটা নাকি আগেরটা? স্যার বি নাম্বারটা। বি নাম্বারটা, বিতে। তাহলে কোনটাতে কত দিলে ভালো হয় বলো, তোমরাই একটা আইডিয়া দাও আমাকে, তারপরে আমি সিলেক্ট করতেছি। মানে লজিক্যাল, মানে তোমার তোমার মানে তোমার সি নাম্বারটা হয় নাই সেজন্য সি নাম্বারে কম মার্ক দিলা এরকম না, মানে লজিক্যালি করলে কোনটাতে কত মার্ক দেওয়া যাইতে পারে। 4 3 3 4 4 2 এরকম আর কথা। কোনটাতে 4 কোনটাতে 4? আর এতে 4, বিতে 4, সিতে 2।
আমার মতে সিটা আর একটু বেশি থাকা উচিত। স্যার 4 3 3 কোনটাতে 4? স্যার বিতে 4 এতে 3 সিতে 3। আমি তো দিতে চাচ্ছিলাম এটা। এটা আমার প্রপোজড আর কি, তোমরা কি বলো? কারণ ফুল মানে কলাম গুলোতেই কিন্তু বেশি টাইম লাগে। জি স্যার সেটা ঠিক আছে স্যার। কিন্তু দেখা যাবে এরকম হইলে মনে হয় তোমরা অনেকে কম মার্ক পাবা। মানে কি কলামটা মনে হয় অনেকের ভুল হয়েছে, সি নাম্বারটা নাকি? জি স্যার। তাহলে তোমরা বললে আমার আমি স্যার এই নাম্বারে এটা- স্যার যে ভুলটা হয়েছে এটার জন্য কত মার্কস কাটতে পারেন? এটা দেখি, এটা তো হচ্ছে আসলে কি ধরনের ভুল, কয়টা ভুল, এটা আচ্ছা ওই যে ওইভাবে 1% চিন্তা স্যার কর। লাইভ লোড সহ লাইভ লোড ছাড়া ওইভাবে ধরছি, কিন্তু বাকি সব কিছু ঠিকই আছে ডায়াগ্রাম সহ। দেখা যাক, সমস্যা নেই, এটা দেয়া হবে আর কি। আর এটা তোমরা এটা প্রিফার করতেছো না, মানে 4 না দিয়ে অন্তত ওকে 3 দেওয়ার কথা। তাহলে এটাই ধরে রাখো 3 4 3, এটাই ইয়ে করো। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এইবার আমি আরেকটা জিনিস নিয়ে বলবো, যেটা হচ্ছে পরীক্ষায় অন্য ধরনের থাকার কথাটা যেটা বললাম, সেটা বলেই শেষ করে দিব আমি। লেন্দি হয়ে যাচ্ছে যদিও, তো তাড়াতাড়ি শেষ করতে যাই তত দেরি হয়ে যায়। শেয়ার স্ক্রিনটা করি। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি হ্যালো, স্যার। যেমন ধরো এখানে একটা ফ্রেম আছে, তারপর এখানে স্ল্যাব, এখানে আরেকটা ফ্রেম, তারপরে আবার স্ল্যাব, এখানে আরেকটা ফ্রেম। ঠিক আছে, ভালো মতো খেয়াল করো। স্ল্যাবের ডেড লোড দেওয়া আছে 0.2 KSF, লাইভ লোড দেওয়া আছে 0.1 KSF। এই কিন্তু স্ল্যাবের লোডটা দিছে। ঠিক আছে, জিএম করতে বলছে কি বিম এবং কলাম গুলো ওয়েটলেস, মানে বিম এবং কলামে যে ওয়েটটা আসবে সেগুলো এই স্ল্যাব থেকেই আসবে। বুঝতে পারতেছো? হ্যালো, জি স্যার শোনা যায়। এবং এই এটা কোন ডিসটেন্স বলা যায়? ফ্রেম টু ফ্রেম ডিসটেন্স না? হ্যালো, জি স্যার। এখন আমাকে বলো একটা ফ্রেমে কত দূর স্ল্যাবের লোড আসবে? একটা কত দূর স্ল্যাবের লোডটা আসবে? একটা ফ্রেমে বলো, যে হাফ আসবে মনে হচ্ছে, তাহলে এই ফ্রেমে আসবে কত? 7.5, এখান থেকে এই 7.5 পোর্শনটা আসবে। সবাই একমত না? জি স্যার। এই 7.5 পোর্শন, ধরো কালারটা অন্যটা করে নি, এই 7.5 পোর্শনটা আসবে। তারপরে এই ফ্রেমে কত দূর আসবে বলো দেখি? স্যার টোটাল 15 এরিয়া যাবে। 15 আসবে, মানে এই পাশ থেকে 7.5 আসবে, এই পাশ থেকে 7.5, এই 7.5 জোনটা আসবে,
আর এই পাশ থেকে 7.5 জোনটা আসবে। সবাই তো ক্লিয়ার এতদূর? টোটাল 15 আসবে ইন্টেরিয়র ফ্রেমে। আর এই ফ্রেমে কত আসবে? 7.5 আসবে। তাহলে আমাদের যদি কোনো একটা ফ্রেমের জন্য ডিজাইন করতে বলে, কোন ফ্রেম ধরে ডিজাইন করলে সেফ থাকবো আমরা? আর ইন্টেরিয়র ফ্রেম ধরে। তাহলে আমাকে বলা দেখি ইন্টেরিয়র ফ্রেমে ডেড লোড এবং লাইফ লোডের পরিমাণ কত? তুমি যে বিমে ডেড লোড এবং লাইভ লোড বসাবা সেগুলোর ভ্যালু কত? এখানে কিন্তু স্ল্যাবেরটা দিছে, তোমাকে বিমে ট্রান্সফার করে নিয়ে যাইতে হবে। টোটালটাই তো আসবে। এটা কিন্তু পার ইউনিট এরিয়াতে দিয়া, তোমাকে পার ইউনিট লেন্থে বের করতে হবে। জি স্যার 15 দ্বারা গুণ করে নিতে হবে। এই তো এই জায়গাটাই তোমাদের পরীক্ষায় কিন্তু ঝামেলা করে, এক্সট্রা ভাবে এই জিনিসটা দিয়ে দেয়। মানে আমি বলতে চাচ্ছি তোমাদের কি জানো, পরীক্ষায় ম্যাক্সিমাম কঠিন থাকলে এই ধরনের থাকবে। অঙ্ককে তো অনেক ভাবে ঘুরানো যায় চাইলে, আসলে আমি সব ধরনের জিনিসই তোমাদের সাথে আলোচনা করলাম, এর চেয়ে বেশি ঘুরানোর কিছু নাই। তোমরা পরীক্ষায় যদি সব জিনিস জেনে যাইতে পারো তাহলে তোমরা কনফিডেন্ট থাকতে পারবা, যাই আসুক না কেন পরীক্ষায় পারবা। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝছো কিনা দেখো। জি স্যার বুঝতে পারছি। মানে তোমরা বিগত বছরের কোয়েশ্চেনও দেখবা, মানে যখন ফেস টু ফেস হইতো তখন কিন্তু এই টাইপের অঙ্ক দিত পরীক্ষায়। যেটা করছো সেটাই, খালি একটা জিনিস এক্সট্রা দিয়া ফ্রেম টু ফ্রেম স্পেসিং দিয়ে দিছে, আর ডেড লোড এবং লাইভ লোড বিমের উপরেরটা না দিয়ে স্ল্যাবেরটা দিয়ে দিছে। তাহলে স্ল্যাব থেকে তোমাদের বিমে ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার করার জন্য ওই ফ্রেমের ইনফ্লুয়েন্স এরিয়া দিয়ে, ইনফ্লুয়েন্স জোনটা দিয়ে গুণ করতে হবে, ইনফ্লুয়েন্স লেন্থ আর কি, মানে কত দূর জোন, কত দূর লেন্থের স্ল্যাব এর লোড ওখানে আসতেছে সেটা দিয়ে গুণ করে দিতে হবে। আমরা এই ইন্টেরিয়রটার জন্য করতেছি 15 ফিট আসবে, এদিক থেকে 7.5, এদিক থেকে 7.5। এখন পরীক্ষায় আরো ঝামেলা করতে পারে, ধরো এটা 12 ফিট দিল, এটা 10 ফিট দিল, তাহলে কত দিয়ে গুণ করবা ডেড লোড এবং লাইভ লোডটা? দুইটা আলাদা আলাদা ভাবে সামেশন করতে হবে। কত কত 6 হবে 5 বলো? 5 6 আর 5 11 দিয়ে গুণ 11 করতে হবে। 11 দিয়ে গুণ করতে হবে। এই টাইপের অঙ্ক, মানে দেখো সিম্পল জিনিসই তো, বেসিক জিনিসটা বুঝতে পারলে যত ধরনের ভাবে ঘুরাই দেয়া হোক না কেন তোমরা নিজেরাই বলতেছো 6 + 5 হবে, কারণ এই পাশ থেকে অর্ধেক আসবে, এই পাশ থেকে অর্ধেক আসবে। আর যদি বলেই দেয় তোমাকে এক্সটেরিয়র ফ্রেমের জন্য ডিজাইন করতে হবে, তাহলে কত দিয়ে গুণ দিবা? ধরো এখানে ফ্রেমের নাম দিয়ে দিলে এটা 1, এটা 2, এটা 3। ধরো 1 নাম্বার ফ্রেমের জন্য ডিজাইন করতেছো, তাহলে কত দিয়ে গুণ দিবা? 15 হলে 7.5 না 15 না, এই 12 আর 10 এর জন্য বলতেছি। 6 দিয়ে গুণ করবো স্যার। 6 দিয়ে আর 5 দেনা 6 দিয়ে, অবশ্যই 6 দিয়ে, এটার জন্য 6, আইদার 5 আসবেই না, এটার জন্য 6 দিয়ে। আর 2 নাম্বার ফ্রেমের জন্য 5 দেনা 2 নাম্বার ফ্রেম স্যার এটা তাহলে 11, আর 3 নাম্বার ফ্রেম 5 দেনা 5 দিয়ে। অতএব কোন ফ্রেম বলছে এগুলো একটু বোঝার ট্রাই করবো। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে ম্যাক্সিমাম যেটা আসবে, ম্যাক্সিমাম কোনটাতে ছিল? 1 নম্বরে ছিল 6, 2 নম্বরে ছিল 11, 3 নম্বরে ছিল 5, তাহলে 2 নাম্বারেরটা দিয়ে করবো যদি কোনো ফ্রেম উল্লেখ করে না দেয়। তাহলে কোয়েশ্চেনে এই জাতীয় ভেরিয়েশনটা থাকতে পারে, এই জিনিসটা একটু মাথায় রাখো। ওকে, এতদূর। আর কোনো কি কোয়েরি আছে তোমাদের? না স্যার। ক্লাসের শুরুতে কি জানি একটা বলছিলেন যে মডুলাস অফ ইলাস্টিসিটি সম্বন্ধে লাস্টে গিয়ে বলবেন। না, মডুলাস অফ ইলাস্টিসিটি নিয়েও তোমাদের ডিফারেন্স করা যাইতে পারে। মডুলাস অফ ইলাস্টিসিটির সাথে কিন্তু সমানুপাতিক। বলছিলেন কি জানি একটা করবেন যে লাস্টে গিয়ে বলবেন, সেটা ওই ফ্রেমের স্পেসিং নিয়ে বলবো বলছিলাম, ওটা তো বললাম পরীক্ষাতে কি ধরনের আসতে পারে ওইটা নিয়ে। মানে এই জিনিসটা তোমাদের কভার করা হয় নাই প্রথম দিকে, তো সেই জিনিসটা দেখলাম
তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসছিল, তো সেটাও আমি তোমাদের দেখাই দিলাম আর কি। বিগত বছরের পরীক্ষাতে আসছিল। আমি দেখি এই টাইপের একটা অঙ্ক যদি আমি সময় পাই, পিএল এর আগে হইলেও তোমাদের করে দেওয়ার কথা মনে রাখো, আমাকে মনে করাই যে তোমাদের হাতে যদি একটা স্যাম্পল থাকে তাহলে সুবিধা হবে আর কি। কি মনে হয়, তাই না? জি স্যার। জি জি স্যার স্যার। তাহলে ভালো জি স্যার। স্যার স্যার এখন স্যার একটু ছেড়ে দিলে ভালো হয় স্যার। না, আমার শেষ, তোমরা লিভ নিয়ে নিতে পারো, আমার শেষ। জি স্যার। স্যার আমি প্রেজেন্ট দিই নাই স্যার। প্রেজেন্ট আমি ক্লাসরুম থেকে নিয়ে নিব। জি জি স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই সাবধানে থাকো। আরেকটা কথা, ভার্সিটি কখন খুলতেছে কিছু কি জানো? না স্যার। না তোমাদের স্যার। যাদের ইম্পর্টেন্ট কাজ আছে লিভ নিয়ে নিতে পারো, মানে ক্লাস কিন্তু শেষ। স্যার ফেব্রুয়ারিতে খুলে বলছে স্যার। মানে এটা কোত্থেকে খবর পাইছো? স্যার প্রথম আলোতে বলছে। আহ, ওটা তো ক্লাস 4, 5 আর 10, 12। স্কুল কলেজ স্কুল খুলবে স্যার, কিন্তু ভার্সিটি খুলবে এরকম কিছু বলেনি স্যার। স্কুল কলেজ মানে ভার্সিটিও ইনক্লুডেড। বন্ধ থাকবে বলে, যেহেতু স্কুল কলেজ বন্ধ থাকবে বলে, ভার্সিটির কথা তো বলেই না। স্যার ক্লাসের তো লিমিট দিছে স্যার, ক্লাস 4, 5 আর 10, 12, বাকিদের কথা তো বলা নাই স্যার। স্যার বাকিদের আস্তে ধীরে খুলে দিবে, আমরাও এটাই শুনতেছি। মানে ধরো 4, 5 আর 10 খুললো, 2-3 স্যার, সপ্তাহ পরে দেখবে যে আজকে তো আবার নিউজ ইউনিভার্সিটি। দেখলাম স্যার শুধু 10 আর 12 এর রেগুলার ক্লাস হবে, বাদ বাকি ক্লাসগুলো উইকে একদিন করে হবে স্যার। স্যার এটাই মানে অনেক কিছুই হইতে পারে, দেখা যাক। যেমন অনেক কিছুই হইতে পারে, আবার অনেক কিছুই হবে যেটা সরকারের ডিসিশনের বাইরে। যেমন যে ইউনিভার্সিটি যে চলতেছে, এটাও তো বন্ধ থাকার কথা না, জি কিন্তু স্যার। এখানে অনেকগুলো ঝামেলা আছে। আহ, আহ, আমি একটু বলি তোমাদের।